বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি স্পাই এক্স ফ্যামিলির সিজন ৩ এর পর্ব নাম্বার ১১কে নিয়ে। তো চলুন এই পর্বটি শুরু করা যাক। আর পর্বের শুরুতে আমাদের ফরজার ফ্যামিলির বাড়িকে দেখানো হয়। ইয়র নিজের বিছনায় শুয়ে আছে আর যার অবস্থা একটু খারাপ আছে। আর সে আগের দিনের রাতের কথা মনে করতে থাকে। মিউজিক আর তার শুধু এটুকু মনে পড়ে যে গত রাত সে লয়েডের সামনে কিছু আজব ব্যবহার করে ফেলেছিল। আর এটা ভাবার পর সে একটু লজ্জা পেয়ে যায়। আর মনে মনে ভাবতে থাকে, আমি লিভিং রুমে গিয়ে লয়েডের সাথে কিভাবে দেখা করব। তারপর আমাদের লিভিং রুমকে দেখানো নয়, যেখানে লয়েড এখানে আনিয়ার সাথে ব্রেকফাস্ট করছে। আর এখানে আনিয়া খুবই উৎসাহিত হয়, কারণ সে আজকে জু দেখতে যাবে। আর লয়েড আনিয়াকে বলতে থাকে, তুমি তাড়াতাড়ি এই খাবারটি শেষ করো। আর সে তার খাবারটি শেষ করে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় জু দেখতে যাওয়ার জন্য। আর আনিয়া খুবই এখানে উৎসাহিত। আর তারপর আমাদের দেখানো হয়, বেকি ওখানে চলে আসে আর সে লয়েডকে দেখার পর খুবই খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমার প্রিয় লয়েড, তুমিও কি আমার সাথে জু দেখতে যাচ্ছ। তারপর লয়েডকে দেখানো হয় যে একটু হেসে বলে, না না, আমার সময় হবে না। তুমি আনিয়া আর খেয়াল রেখো। আর তারপর আমাদের দেখানো হয়, বেকি, মার্তা আর আনিয়া ওখান থেকে চলে যায়। তারপর বিল্ডিংটিকে আবার দেখানো হয়। আর তারপর আমাদের দেখানো হয়, আর যেমনই এনিয়া এখান থেকে চলে গেছে, তখনই আমাদের দেখানো হয় ইওর পা টিপে টিপে নিজের ঘর থেকে বাইরে আসছে। আর লয়েড তাকে দেখে নেয় আর সাধারণ ব্যবহার করতে থাকে। আর লয়েড নিজের মনে মনে ভাবতে থাকে, ইওর কালকে খুবই খুশি হয়েছিল, মনে হয় সে কালকে খুবই মজা করে এসেছে। তারপর লর্ড একটু সিরিয়াস হয়ে যায়। আর সে ভাবতে থাকে, ইওর কি কালকে ওরকম ব্যবহার এই জন্য করেছিল কি সে এই বিবাহ জন্য অখুশি আছে। সে কি তার কষ্ট ভোলানোর জন্য ওরকম কালকে ব্যবহার করলো আমার সাথে। আর আমাদের ইয়রকে দেখানো হয়, যার মাথায় আজবি জিনিসপত্র চলতে থাকে। তারপর লয়ড তাকে বলতে থাকে, তোমার ঘুম কি কালকে ভালো হয়েছে। আর এখানে ইয়র নিজের মনে মনে ভাবতে থাকে, সে মনে হয় তাকে খোঁটা দিচ্ছে। আর ইয়র মনে মনে ভাবতে থাকে, যেমনটা আমি ভেবেছিলাম যে নর্মাল কাপলসদের মধ্যে সবসময় ঝামেলা হওয়া উচিত। আর সে মনে মনে ভাবতে থাকে, সে যদি লয়েডের ব্যাপারে কিছু কঠিন কথা না বলে, তাহলে এই বিবাহটা তার কাছে মনে হয় মিথ্যা হবে। তারপর লয়েড ইয়রকে বলতে থাকে, ইয়র, তোমার যদি এই বিবাহটা নিয়ে কোন রকম সমস্যা থেকে থাকে তুমি আমায় বলতে পারো। আর ইয়র মনে মনে ভাবতে থাকে এটাই সঠিক সময় নর্মাল ওয়াইফ হওয়ার। আর ইয়র খুবই চিল্লিয়ে ওঠে আর বলে, আমার প্রত্যেকটা জিনিস নিয়ে প্রবলেম আছে। আমি এই প্রত্যেকটা জিনিস নিয়ে অখুশি আছি। আর এটা শোনার পর লয়েডের পায়ের থেকে যেন জমি সরে যায়। সে খুবই অবাক হয়ে যায় আর ভাবে, এটা কি বলছে সে। আর ঠিক সেই সময় আমাদের দেখা নয়, দরজা খুলে ইউরি চলে আসে সেখানে। আর ইউরি এখানে লয়েডের শেষ কথাটা শুনে ফেলেছিল কি সে খুশি না। আর এই জন্য সে খুবই এখানে রেগে যায় আর চিল্লাতে থাকে লয়েডের উপর। আর ইউরিকে বলতে থাকে, আরে ইউরি, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমার তো কাঠ ভেঙে গেছিল। তুমি এখন ঠিক আছো না। আর সে বলতে থাকে, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, বলে এখানে লয়েডের সামনে গিয়ে তাকাতে থাকে তার দিকে। আর সে লয়েডের সামনে গিয়ে বলতে থাকে, লয়েড ফরজার, তোমায় আমি বলেছিলাম আমার বোনের চোখ থেকে যদি একটু জল বেরো হয়, তাহলে আমি তোমায় শেষ করে দেব। তারপর ইয়র তাদের মাঝখানে চলে আসে আর সিচুয়েশনটাকে সামলানোর চেষ্টা করে। সে ইউরোকে বলতে থাকে এমনটা কিছু না, কিন্তু তার মাথায় ঘুরতে থাকে, আমি তো তাকে বলতেও পারবো না যে আমি এখানে অভিনয় করছি। ইউরি রেগে যায় আর বলতে থাকে, দিদি, এই মানুষটিকে ছেড়ে দাও। এক্ষুনি করতে চলো আর ডিভোর্স ফাইল করে দাও এর উপর। আর ইয়র চিল্লিয়ে ওঠে আর বলে, একদমই না। লয়েড একটু সিরিয়াস হয়ে যায় আর ভাবে, ইয়র যদি এখানে করতে যেতে না চায়, তার মানে সে এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়। আর লয়েড ইওর সামনেই ইউরির কাছে ক্ষমা চাইতে শুরু করে দেয় আর সে বলতে থাকে, আমি ভবিষ্যতে এমনটা হবে না এর খেয়াল রাখব। ইউরি এটা দেখার পর আরও রেগে যায় আর সে ভাবতে থাকে, যদি দিদি এখানে মেনে যায়, তাহলে তো আমার প্ল্যানটাই ফেল হয়ে যাবে। কিন্তু ইওর এখানে বলতে থাকে, লয়েড, শুধু সরি থেকে কাজ চলবে না। আবার লয়েড আরও কনফিউজ হয়ে যায় আর সে বলতে থাকে, আমি তো বললাম, আমি ভবিষ্যতে খেয়াল রাখব। তারপর ইউরি কিছু বলতেই যায়, ইউর তাকে থামিয়ে বলতে থাকে, স্বামী স্ত্রীর মাঝখানে কথা কম বলো তুমি। তারপর ইউরি সোফাতে গিয়ে বসে পড়ে আর তার মন এখানে ভেঙে চুরমার হয়ে গেছে। সে খুবই অবাক হয়ে গেছে এখন। লয়েড আর কিছু বলতেই পারত, তখনই আমাদের ফোন বেজে উঠতে দেখানো হয়। ইউর ফোনটা রিসিভ করে আর লয়েডকে দিয়ে দেয়। আর এই কলটি হসপিটাল থেকে এসেছিল আর একটি কোর্ট বলা হয়। এর মানে খুবই এবারে কেস। লয়েড বুঝে যায় এটি একটি গম্ভীর সিচুয়েশন। সে খুবই তাড়াতাড়ি তার কোর্ট পরে আর বলতে থাকে, আমাকে এখন এখান থেকে যেতে হবে।
ইওর ভাবে এটাও সঠিক সময় কিছু বলার। আর সে তার বান্ধবীদের কথা মনে করে আর লয়েডের উপর চিল্লিয়ে ওঠে। আর সে বলতে থাকে, তুমি ছুটির দিনেও কাজে যাচ্ছ, ফ্যামিলি কি তোমার কাছে কোন গুরুত্বপূর্ণ না? লয়েড বলে, আমার কিছু করার নেই, বলে সে সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পর ইওর খুবই খুশি হয়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে, আমি একজন নর্মাল স্ত্রী হতে পেরেছি। আর ইউরি পিছন থেকে বলতে থাকে, দিদি, আমার মনে তোমাকে ধোঁকা দিচ্ছে। পাক্কাই তোমাকে হসপিটালের নাম করে অন্য কারো সাথে দেখা করতে গেছে। চলো এর পিছন করি আর দেখি কোথায় যাচ্ছে। ইয়র না করে কিন্তু ইউরি তাকে টেনে নিয়ে চলে যায়। আর রাস্তায় আমাদের দেখা নয়, দুজনে হাঁটছে। আর এখানে ইউরি ইয়রকে কিছু গোয়েন্দাদের টেকনিক শেখাতে শুরু করে, যেখানে সে নিজেই একটা বড় গোয়েন্দা। সে লয়েডের পিছন কোচ, এটা লয়েড বুঝে যায়, কারণ সে নিজে তার থেকেও বড় একজন গোয়েন্দা। তারপর ইউরি একটি সিগন্যাল পায় যেটাতে তার সিনিয়র তাকে বলতে থাকে একটা ইমার্জেন্সি সামান এসছে। সে খুবই তাড়াতাড়ি তার বোনকে বলতে থাকে, দিদি, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ মনে এসছে, তো আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, বলে সে সেখান থেকে চলে যায়। আর ইয়র এখানে একা হয়ে যায়। আর সে এখানে দেখতে পায় লয়েড সত্যি সত্যি হসপিটালের ভিতরে গেছে। আর সে এখানে স্বস্তি পায় আর বলে, তাহলে সত্যি সত্যি সে আমায় চিট করছে না। আর এটা ভেবে সে ঘরের দিকে চলে যায়। আর লয়েড যখনই হসপিটালে পৌঁছায়, তারপর আমাদের ফিউনাকে দেখানো হয় যে তার জন্য অপেক্ষা করছিল। ফিউনা তাকে বলতে থাকে, সিচুয়েশন খুবই গম্ভীর হয়ে গেছে, ভাইসের একটা খুবই বড় অপারেশন সমস্যার সামনে আছে। আর আমাদের বলা হয়, ভাইসের হেডকোয়ার্টারের মধ্যে একজন প্রতারক লুকিয়ে আছে আর তার নাম হয় উইনস্টন উইলার। এই মানুষটি ভাইসের সমস্ত সিক্রেট ফাইল চুরি করে নিয়েছে, যেখানে অস্ট্রেলিয়াতে কাজ করা সমস্ত গোয়েন্দা আর তাদের লোকেশন আছে। আর সবার থেকে সমস্যার কথা যেটা, এই ফাইলের মধ্যে অপারেশন স্ট্রিক্সের ব্যাপারেও কথা আছে। যদি এই ফাইলটি অস্ট্রেলিয়া সিক্রেট পুলিশের হাতে লেগে যায়, তাহলে লোয়েড, আনিয়া, ইওর সবার জীবন খারাপ হতে চলেছে। আর এখানে উইনস্টনের ব্যাপারে আমাদের বলা হয় যে এখানে সত্যিই একজন অসাধারণ গোয়েন্দা, যে নিজের রূপ চেঞ্জ করতে এবং মিথ্যা কথা বলতে খুবই পারদর্শী। আর লোয়েড ফিওনাকে বলতে থাকে, আমি উইনস্টনকে জানি, সে সত্যিই খুবই পারদর্শী নিজের কাজে। আর খবর এইটা আছে যে উইনস্টন বর্ডার ক্রস করে অস্ট্রেলিয়ার মধ্যে চলে এসেছে আর সে এসএসএস অফিসারদের সাথে সেলবেরি নামের জায়গাতে দেখা করতে চলেছে ফাইল হ্যান্ডওভার করার জন্য। তারপর ইউরিকে দেখানো হয় যে এখানে তার বসের সাথে একটি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আর এসএসএসদেরও এখানে অর্ডার পাওয়া হয় যে এখানে উইনস্টনকে ধরতে হবে আর ফাইলগুলোকে সুরক্ষিত রাখতে হবে। কিন্তু আমাদের দেখানো হয় এসএসএসদের মধ্যেও এখানে পলিটিক্স চলতে থাকে। তাদের বলা হয়েছে এই বিষয়ে যেন কারো কাছে খবর না যায়। আর আমাদের দেখানো হয় ইউরি আর তার টিম এখানে সিলভারি জায়গায় চলে এসেছে। আর আমাদের একটি সিলভারি গলিকে দেখানো নয়, যেখানে ক্যাট এন্ড মাউসের গেম শুরু হতে চলেছে। আর আমাদের দেখানো হয় একতরফ ভাইজার এজেন্ট লোয়েড এবং ফিউনা তাদের রূপ পাল্টে এখানে এসেছে। আর অপরদিকে আমাদের দেখানো নয় এসএসএসের এজেন্ট, যেখানে ইউরি আর তার বসাও এখানে এসছে। আর দুজনের টার্গেট একজনই, উইনস্টন উইলার। আর যেমনটা কি লয়েড বলেছিল, উইনস্টন হুইলার খুবই পারদর্শী নিজের কাছে। সে তার হোটেলের ছাদ থেকে সবকিছু এখানে দেখতে পেয়ে যায়। আর সে এখানে নোটিশ করে ফেলে কি রাস্তার মধ্যে কিছু সন্দেহজনক মানুষ ঘুরে বেড়াচ্ছে। সে তারপর হোটেল থেকে নিচে আসে। আর আমাদের দেখানো হয় সে সোজাসুজি ইউর সামনে গিয়ে এখানে দাঁড়িয়ে যায়। আর সে ইউরিকে বলতে থাকে, নতুন আছো মনে হচ্ছে এই কাজে, ঠিক আছে, পিছনে ঘুরতে হবে না, শুধু নর্মাল ব্যবহার করো। ইউরি তো এখানে খুবই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, এ আমায় কি করে চিনতে পারে? এ হতে পারে টার্গেট। তারপরেই তার চোখ পড়ে তার টাইয়ের দিকে আর সে কনফার্ম করে এই উইনস্টনই। উইনস্টন উইরিকে বলতে থাকে, হোটেলের সামনে অনেকগুলো গোয়েন্দা ঘুরছে, মিটিং লোকেশন এখানে পরিবর্তন করতে হবে, এবার আমরা পার্কে দেখা করব। আর এটা শোনার পর সে কিছু বুঝতেই পারত, ততক্ষণে এখানে সেই উইনস্টার ওখান থেকে চলে যায়। আর এইসব পিছন থেকে ইউরির বশ দেখে জিনিসটা। আর অন্যদিকে ভাইসের এজেন্টরা ওখানে ওয়েট করতে থাকে আর উইনস্টার তাদের চোখের আড়াল থেকে সহজেই বেরিয়ে যায়। আর ফিউনা, লোয়েড বুঝে যায় যে তারা এখানে অনেকটাই বেশি দেরি করে ফেলেছে। তারপর সিন পরিবর্তন হয় আর আমাদের একটি পার্ককে দেখানো হয় যেখানে উইনস্টন এখানে চলে এসেছে, যেখানে এসএসএস এর কিছু এজেন্ট তার জন্য অপেক্ষা করছে সেখানে। আর উইনস্টন তাদের জিজ্ঞেস করতে থাকে, তোমরা এসএসএস এর এজেন্ট, এটার কি প্রমাণ আছে? তারপর এসএসএস এর লিডারও বলতে থাকে, তোমার কাছেই কি প্রমাণ আছে যে তুমি উইনস্টন? উইনস্টন নিজের টাইটাকে দেখায় আর বলে, এই দেখো আমার টাই। সেখানে একটি হলুদ কালের টোনও আমরা দেখতে পেয়ে যাই আর সে বলতে থাকে,
এটাই তো সিগন্যাল ছিল যেটা ডিসাইড হয়েছিল। আর এটা শোনার পর এসে লিডার খুশ হয়ে যায় আর সে তার বসকে এখানে খবর দিয়ে দেয় যে এখানে টার্গেট তারা পেয়ে গেছে। আর তারপর আমাদের দেখানো হয় নয় সিন পরিবর্তন হয়। আর এখানে এসএসএস এর বসও এখানে ফোন রাখে আর তার পাশের অফিসার জেব্রির কাঁধে হাত রাখে আর বলে, চলো আজকে খেতে যাওয়া যাক। আর যে বলতে থাকে, না স্যার, আমার আজকে কিছু ফাইলস কমপ্লিট করতে হবে। তারপর তার বসও এখানে খুবই সিরিয়াস হয়ে যায় আর তাকে বলতে থাকে, এরপর থেকে তুমি আর কোন ফাইল ধরবে না। আর জেফ্রি এখানে একটু ভয় পেয়ে যায়। আর বসও তাকে বলতে থাকে, আমি এখন যেটা বলতে চলেছি সেটা মন দিয়ে শোনো। আমি যখন এখানে উইনস্টনের সাথে মিটিং ফিক্স করছিলাম, তখন আমি বলেছিলাম সে যাতে গ্রিন টাই মানে সবুজ টাই আর স্টোন পরে আসে। কিন্তু আমি স্টোনের কালার কি হবে সেটা কাউকে বলিনি। আমি জেনে বুঝে আমার ডিপার্টমেন্টের আলাদা আলাদা লোককে আলাদা আলাদা কালার বলেছিলাম। আর জেফ্রি, মানে তোমাকে আমি বলেছিলাম হলুদ কালারের স্টোন পরে আসতে। আর এর মানে আমাদের বোঝানো হয় উইনস্টন এখানে হলুদ কালারের স্টোন পরেছে, তার মানে জেফ্রি তাকে এখানে বলেছে তার ব্যাপারে। আর এটা দিয়ে এটা প্রমাণ হয়ে যায় যে এসএসএস এর ভিতরের খবর এখানে জেফ্রি বাইরে দিচ্ছিল। জেফ্রি সে প্রতারক যে এখানে ভাইসের জন্য কাজ করছে। আর বসও এখানে নিজের একটা চালি দুজনকে এখানে মার দিয়ে দিয়েছে। আর এত সিরিয়াস জিনিস হওয়ার পর আমাদের সিনস পরিবর্তন হতে দেখা যায় আর যেখানে আমাদের এখানে আনিয়াকে দেখানো হয় যে এখানে জুতে চলে এসেছে। যেখানে এনিয়া, বেকি এখানে পশুদের দেখতে থাকে। আর এখানে বেকির মনে মনে ইচ্ছা হতে থাকে সে এখান থেকে একটি পশু তার বাড়িতে নিয়ে যেতে চায়। আর মারতে তাকে বোঝায় যে এখানে কোন পশু আমরা বাড়িতে নিয়ে যেতে পারবো না। আর সেখানে সিংহ, হাতি আরও পশুদের দেখে খুবই খুশি হয়ে যায়। তারপর আনিয়া একটি বোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পশু। এখানে বেকিয়ার খুবই উৎসাহিত হয় সেই পশুটিকে দেখার জন্য। আর তারা যখন সেই খাঁচাটার মধ্যে যায়, সে দেখে সেই খাঁচাটি খালি। আর তার ভিতরে সে একটি আয়না দেখতে পায়। আর মার্থা সেই বাচ্চাদের বলতে থাকে, এর মানেই মানুষ। মানুষই হচ্ছে এই পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পশু, যারা কি নিজেদের মানুষের সাথেই লড়তে থাকে। আর বেকি এই গভীর কথাটির মানে বুঝতে পারে না। সে খুবই রেগে যায় আর বলতে থাকে, আমাকে পশু কি করে বলতে পারে? আমি আমার বাবার কাছ থেকে ট্যাঙ্ক কিনে এইটাকে উড়িয়ে দেব। আর এনিয়া এসব দেখতেই থাকে আর এর সাথে সাথে এই পর্বটিও শেষ হয়ে যায়। আশা